গল্পের নাম ওহে প্রেয়সী ভালোবাসি, লেখিকা মারিয়া মিম ছদ্মনাম। পর্ব সংখ্যা 4। সূর্য পূর্বাকাশে উদিত হওয়ার পূর্বেই জেগে ওঠে, নিজের অস্তিত্ব জানান দেয় কিছু পাখপাখালি। প্রতিটি পাখি আলাদা সুরের কলকালানিতে মেতে ওঠে পুরো ধরনী। কখনো তা মিষ্টি মধুর সুর হয়ে মানব এনে এক চিলতে প্রশান্তির ছোঁয়া ফেলে যায়, তো কখনো তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে ভোরের পাখির মিষ্টি কলধ্বনি ঘুম থেকে জাগ্রত হলাম আমি। দুবার চোখ কষলে ভালো করে তাকলাম। শরীরের মাঝে চিটচিটে একটা অনুভূতি হলো। জ্বর সেরে যাওয়ায় ঘাম ছেড়েছিল বোধহয়। তার দরুন এই অবস্থা। এর মাঝে আজকেও নিজেকে প্রিয়কের বাহুবন্ধনে আবদ্ধ পেলাম। আমি নড়ে চড়ে উঠতে তারও ঘুম ভেঙে গেল। খুব দ্রুত উঠে আমার কপালে হাত ছুঁয়ে বলল, কেমন লাগছে এখন? দেখি জ্বর আছে কিনা। দেখ, জ্বরটা নেই এখন, ভালো। খারাপ লাগলে আজ কলেজে যাওয়ার দরকার নেই, বাসায় বসে রেস্ট নে। আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। বলে বিছানা থেকে নেমে আলমারি থেকে এক সেট 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। একেবারে শাওয়ার নিয়ে বের হয়ে দেখি প্রিয় টেবিলের উপর গরম দুধ রাখছে, এলোমেলো ঘরটা পরিপাটি করে গুছিয়ে রেখেছে। ভাইয়া বরাবরই এমন, সবসময় সব কিছু পরিপাটি করে রাখাই পছন্দ করে। অগোছালো থাকলে তার নিচে গুছিয়ে রাখেন, আর আমি বরাবরই তার উল্টা, গুছানো জিনিসকে অগোছালো করে ফেলি। প্রিয়কে আমাকে দেখে বলল, দুধটা খেয়ে নে, উইকনেস থাকলে তা কেটে যাবে। আর একেবারে রেডি হয়ে নিচে আসিস, আমি ড্রপ করে দেবো। আমি একাই যেতে পারবো, জানি। 2 বছর তো গেলেই, এবার না হয় আমি দিয়ে আসলাম। বলে বেরিয়ে গেল। আমি একেবারে রেডি হয়ে নিচে নামতেই দেখা পেলাম ফুপা টেবিলে বসে আজকের পেপার পড়ছে। পড়ার ফাঁকে ফাঁকে চায়ের কাপেও চুমুক বসাচ্ছে। আমাকে নামতে দেখে পেপারটা পাশে রেখে বলল, আরে আমার মামনিটা যে, এত তাড়াতাড়ি উঠলি কেন বলতো? কলেজে যাব, তার জন্য ফুপা। প্রিয়ক বলল, জ্বর এসেছিল নাকি রাতে? তা এখন কেমন লাগছে মামনি? এখন ঠিক আছে, তাও আজ না গেলেই পারতি। 2 দিন হলো না বিয়ের, এখনই যাওয়ার দরকার ছিল না। না বাবা, কতদিন হয়ে গেছে যাই না, পরে পিছিয়ে যাবো আমি। আচ্ছা ঠিক আছে, বাট না খেয়ে যেতে পারবি না। না খেয়ে যেতে দিলে তো? মামনির কথায় আমি আর ফুপা পিছনে তাকালাম। মামনি তার হাতের নাস্তার প্লেট ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে বলল, ঘরে প্রিয়তা, হুট করে জ্বর বাঁধালে কী করে বলতো? প্রিয়ক রাতে যে পরিমাণ টেনশন করছিল তা বলার বাইরে। বারবার বলছে ওর জন্য নাকি তোর জ্বর। তুই বলতো এমনটা হয়, কারোর জন্য কেউ জ্বরে পড়ে, সে যাই হোক, এখন আয় খেয়ে নে। প্রিয়কের প্রতিটা কাজ আমাকে ভাবতে বাধ্য করছে, মানুষটা আজও আমার কষ্ট সহ্য করতে পারে না। তাহলে কেন বিনদেশে পাড়ি দেওয়ার আগে আমাকে কলঙ্কিত করে গেল? কেন কষ্টের গভীর সমুদ্রে আমাকে ফেলে গেল? সব কিছুতে শুধুই প্রশ্ন, বাট উত্তর কোথায়? প্রিয় কেমন বিহেভ করে যেন সে কিছুই জানে না। আসলে কি তাহলে সেদিন ভাইয়া ছিল না? না, আর কিছু ভাবতে পারছি না। মাথাটা ভারবার লাগতে শুরু করে, এলোমেলো লাগে নিজেকে। এক পা সামনে বাড়াতে হেলে পড়ি আমি, তবে পড়ার আগে 2 হাত শক্ত করে আমাকে ধরে ফেলে। নিজেকে সামলে তার দিকে তাকাতে দেখি সে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়েছে। ঠিক আছিস? সাবধানে যাবি তো? এখনই তো পড়ে যাচ্ছিলে। ফুপা আর মামনি সামনে এমন করায় অস্বস্তিতে পড়ে আমি। তা বুঝতে পেরে আমাকে ছেড়ে দেয়, তবে তা পুরোপুরি না। হাত ধরে নিয়ে চেয়ারে বসে আমাকে, নিজেও আমার পাশের চেয়ারে বসে পড়ে। আজ 15 মে, স্কুল বন্ধ থাকায় এখনও ঘুমাচ্ছে বারটা, নয়তো তার কিচিরমিচির আওয়াজে মেতে থাকতো পুরো বাড়িটা। শেষ হতে প্রিয়ক মামনিদের কাছে বিদায় নিয়ে বের হয়ে যায়। আসার আগে আমাকে উদ্দেশ্য করে, বাইরে আসি বলতে ভুলে না। আমিও নাস্তা শেষ করে বের হয়ে আসি মামনি আর ফুপার কাছ থেকে। বাইরে আসতে দেখলাম প্রিয় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কিছু দেখছে। আমি নজরে আসতে ফোন রেখে গাড়ির অপর দিকে ডোর খুলে দেয়। জানি এখন কিছু বললেও কাজ হবে না, তাই চুপচাপ উঠে বসলাম গাড়িতে। প্রিয়কে গাড়িতে উঠে আমার সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। 15 মিনিট পরে গন্তব্যে পৌঁছে যাই আমরা। গাড়ি বের হবো তখনও প্রিয়ক বলল, আবিরকে? প্রিয়তা? তার কথায় থমকে গেলাম। আবিরের কথা প্রিয়ক জানলো কী করে? আজ নিজের চেয়েও বেশি খারাপ ওর জন্য লাগছে। মানুষটা পাগলের মতো ভালোবাসে আমাকে।
প্রিয়কের দিকে তাকাতেই দেখলাম প্রশ্ন মাখা চোখে তাকিয়েছে আমার দিকে। আমি কিছু না বলেই বের হতে নেই, তখন প্রিয়ক আমার হাত ধরে কিছুটা রাগান্বিত স্বরে বলল, কে এই ছেলে? কী সম্পর্ক তোর সাথে? কেন ফোন দিয়েছিলিস তুই? ভালোবেসে ও আমাকে? আর তুই? করুণ শোনালো তার কণ্ঠস্বর। তবে এ প্রশ্নে কিছু সময় চুপ থেকে দৃঢ় গলায় বললাম, আমিও ভালোবাসি ওকে। শুনেছো তুমি? ভালোবাসি আবিরকে। দৃঢ় গলায় বলে তার দিকে তাকালাম। তার চোখে রাগের বদলে সেখানে আকুলতা দেখতে পেলাম। নীরবে আমার হাত ছেড়ে দিয়ে স্টিয়ারিংয়ে হাত রাখে সে। বুঝলাম না কোনোরূপ প্রতিক্রিয়া কেন করলো না। তবে খুব বেশি কিছু না ভেবেই নেমে চলে এলাম ক্যাম্পাসে। ক্লাসে যেতে যেতে ভাবতে থাকি আবিরের কথা। কি জবাব দেবো আমি ওকে? আজ থেকে প্রায় 1 বছর আগে পরিচয় হয়েছিল ওর সাথে। কলেজের কালচারাল প্রোগ্রামে খুব বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল আমাকে। তারপর টুকটাক মাঝে মাঝে দেখা হতো, সৌজন্যতার খাতিরে দু একটা কথা বললেও তা ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বে। একসময় আবিরই প্রপোজ করে। তখন তাকে নিজের সব কিছু জানায়। সে কোনোরূপ আপত্তি না করে বলেছিল, প্রিয়, তুমি যদি সত্যি সত্যিও শিকার হতো তবুও ভালোবাসতাম তোমায়। আর যা কিছু হয়ে যাক না কেন, সারা জীবন ভালোবাসবো। সেদিনের কথায় মুগ্ধ হয়েছিলাম আমি। ধীরে ধীরে নিজেও দুর্বল হয়ে পড়ি ওর প্রতি। অথচ আজ সবটা জানার পরও কী হবে ভাবতে বুক কেঁপে উঠছে আমার। ক্লাস শেষ করে বের হতেই দেখলাম আবির আমার দিকে দৌড়ে আসছে। আমার সামনে এসে আমার হাত ধরে নিয়ে যেতে থাকে কোনো এক জায়গায়। জায়গাটা আমার পরিচিত। প্রায় প্রায় এখানে এসে আমি আর আবির বসে থাকি। এখানে এসে আমার হাত ছেড়ে দিয়ে আমার গালে নিজের দু হাত রেখে কাঁপানো কণ্ঠে বলল, প্রিয়তা, এসব কি শুনছি আমি? যা শুনছি তা কি সত্যি? বল না প্লিজ। তুমি নাকি তোমার ওই ভাইয়াটাকে বিয়ে করেছো? এসব মিথ্যা, তাই না? বলো, বলো না সব মিথ্যা। যে অমানুষটা তোমার জীবন নষ্ট করলো তাকে তুমি কিছুতেই বিয়ে করতে পারো না। বলো না প্রিয়তা, বলো না। আবিরের প্রতিটা প্রশ্ন আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। কি জবাব দেবো আমি? এই ভয়টাই যে পাচ্ছিলাম আমি। আবির যে আমাকে কতটা ভালোবাসে তা খুব ভালো করে জানি আমি। যেখানে কেউ আমাকে বিশ্বাস করেনি সেখানে ও আমার একবার বলাতেই সব কিছু বিশ্বাস করেছিল। এই প্রিয়তা, চুপ করে কেন আছো? বলো না গো, সব মিথ্যা। বলো না। আবির, আমার কথা শোনো, শান্ত হও প্লিজ। আবির দু হাতে আমাকে ধরে বলল, আগে বলো যা শুনেছি সব মিথ্যা। যা শুনেছো সব সত্যি আবির। মাথা নিচু করে নিলাম আমি। তখনই আবির আমাকে ধাক্কা দিল। আমি কয়েক কদম দূরে চলে গেলাম। অবাক হয়ে তাকালাম আমি ওর দিকে। ও দু হাতে নিজের মাথা চেপে ধরে রেখেছে। বুঝতে পারলাম নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি এগিয়ে গেলাম ওর দিকে। মাথা থেকে হাত নামিয়ে ওকে বসতে বললাম। ওখানে ঘাসের উপরই বসলো। আমিও ওর পাশে বসলাম। ওর হাত ধরে বসলাম। শান্ত প্লিজ। তুমি এমন করলে আমি কি করব বলো? আমিও তো ভেঙে পড়বো নাকি? এমনিতেই এত কিছু সহ্য করতে করতে ক্লান্ত আমি। একে তো তুমি ছিলে যে আমাকে বুঝতে, আজ কেন বুঝছো না? কি বুঝবো আমি? বলো কি বুঝবো? 4 দিন ধরে ক্লাসে আসছো না তুমি। 3 দিন আগে তোমাকে ভার্সিটিতে না পেয়ে তোমার নাম্বারে কল করি, বাট তুমি রিসিভ করো না। রিসিভ করে তোমার কোনো ভাই, সে বললো তুমি অসুস্থ, কিছুদিন আসতে পারবে না, মেনে নিলাম। তারপর থেকে রোজ ফোন করি, বাট তোমার ফোন বন্ধ। আর কার শুনছি তোমার বিয়ে হয়ে গেছে। জানো যখন তোমার বিয়ের কথা শুনলাম তখন আমার অবস্থা কী হয়েছিল? জানো না তুমি? আর এখন বলছো বুঝতে। বলো এখন কি শুনবো আমি, কি বুঝবো? 5 দিন আগে ভাইয়া বিদেশ থেকে ফিরে এসেছে আবির। সেদিন ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পর তাকে আমাদের বাসায় দেখি আমি। সে সাথে শুরু হয় আমাদের বিয়ের কথাবার্তা। আমি মানা করলেও কেউ শোনে না। রাগারাগি করে রুমে চলে আসি আমি। তখন রাগের মাথায় কিছুই ভাবতে পারছিলাম না। তোমাকে বলবো সেটাও মাথায় আসেনি। গোসল করে বের হয়ে তোমাকে জানানোর জন্য ফোন খুঁজতে যেয়ে কোথাও পাই না। আম্মুর ফোন ছেলে দেয় না। তাদের মনে হলো আমি পালাতে পারি, তাই ঘরবন্দি করা হলো আমাকে। না ছিল ফোন আর না ছিল বাইরে যাওয়ার উপায়। কাউকে আমার সাথে দেখা করার অনুমতিও দেওয়া হলো না। আর তুমি তো চিনোই আমার বাবা কাকাকে। একজন অপবাদের মেয়েকে যে তার ভাগ্নে বিয়ে করতে চেয়েছে, এটাই বা কম কি?
এসবের মাঝে কি করে জানাতাম আমি তোমাকে? কাঠের পুতুলের মতো আমাকে বিয়ে দেওয়া হলো। এবার তুমি বলো কি করতে পারতাম আমি? সরি প্রিয়তা, আমারই বোঝা উচিত ছিল। তোমার অসুস্থতার কথা মনে হয় ওই অমানুষটা বলেছিল। বাট তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ছাড়তে পারবো না, খুব ভালোবাসি যে তোমাকে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।